এই সপ্তাহের গল্প সিংহ বংশের গুপ্তধন, লেখক সুমনেশ জানুই। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করুন। শ্রাবণ মাসের ধূসর মেঘের চাদরে ঢাকা একটা বৃষ্টি মুখর দিন। যথারীতি সকালের চা জলখাবার গলাধকরণ করে দুজনে বসে আছি অলসভাবে। একজন লেখকের কাছে এই ধরনের দিন হলো স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। বৃষ্টির দিনে যেন সাহিত্য লেখকদের পায়ে আপনা থেকেই খসে পড়ে কলমের কালি। ব্যোমকেশ বসে আছে চেয়ারে, আর আমি বারান্দার তক্তপোষে। ব্যোমকেশ আজকের কাগজটা নিয়ে তাতে মুখ গুঁজে ডুবে আছে এক মনে, আর এদিকে আমি একখানা চুরুট নিয়ে দেওয়ালে হেলান দিয়ে ধোঁয়ার রিং বানাচ্ছি। বৌঠান ওদিকে ব্যস্ত রান্নার কাজে, আর পুঁটিরাম সকাল সকাল গেছে বাজারে দুপুরের আনাজপাতির আয়োজনের জন্য। প্রায় মাস খানিক হলো ব্যোমকেশের হাতে বিশেষ কাজ টাজ নেই। চোর ছেচড়ে এবার বুঝি সব সন্ন্যাস নিলে। যে কজন আছে তাদের বুদ্ধির বাহার ব্যোমকেশের নস্যাৎ। এদিকে বাড়িতে বসে ব্যোমকেশও যেন কেমন চিন্তিত হয়ে পড়ছে। ধারালো অস্ত্র দীর্ঘদিন অব্যবহৃত থাকলে তার ধার লোপ পায়, ঠিক তেমনই হচ্ছে ব্যোমকেশের সাথে। আমার লেখালেখির উপার্জনই এখন একমাত্র ভরসা। ব্যোমকেশের এই মানসিক বিষণ্ণতা কাটাতে এখন আমরা প্রায় বিকেলের দিকে রবীন্দ্র সরোবরে যাই ঠান্ডা বাতাস উপভোগ করতে। তাতে যদি তার মাথা একটু শান্ত থাকে। হঠাৎ ব্যোমকেশ আমায় ডেকে বলল, অজিত, একবার এই খবরটা দেখো। আমি সপ্রশ্নক হয়ে জবাব দিলাম, কোনটা বলো তো দেখি। আমার চোখে তো তেমন বিশেষ কিছু পড়ল না। তারপর ব্যোমকেশ লাল পেন্সিল দিয়ে একটা জায়গা মার্ক করে খবরের কাগজের তারাটা এগিয়ে দিল আমার দিকে। কাগজের বড় খবর ছেড়ে ছোটখাটো বিজ্ঞাপন বা চুটকুলেতে তার চিরকালের নেশা। তাই আজও তার ব্যতিক্রম হয়নি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় একটা ছোট্ট বাক্স করে কি একটা খবর বেরিয়েছে। ক্ষুদ্র কালো হরফে লেখা, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার হারানো বাঘের দাঁতের তৈরি পেপারওয়েট উদ্ধার করেছে একদল বাঙালি বিজ্ঞানী। বিগত এক সপ্তাহ ধরে সুন্দরবনের ব্যাঘ্র সংকুল অরণ্যে অভিযান চালায় একদল ছাত্র বিজ্ঞানী, এবং অবশেষে উদ্ধার হয় এই বিশেষ ঐতিহাসিক নজির। খবরখানা বাঙালি হিসেবে গর্ববোধের মতো হলেও তা মোটেই চিত্তাকর্ষক নয়। তবে ব্যোমকেশ এমন খবর আমাকে দেখানোর অর্থ হলো এই যে খবরের যে বিশ্লেষণ সাধারণ মানুষ করতে পারে তার থেকে সম্পূর্ণ ভিন্ন অন্য মেরুর বিশ্লেষণ তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই খবরের বিশ্লেষণ সত্যান্বেষীর মতো করে করবার জন্য আমি বারবার চোখ বুলিয়ে যাচ্ছি, যদিও ইতোপূর্বে আমি কখনোই তার বুদ্ধির সমান্তরালে আসতে পারিনি বা আসবার চেষ্টাও করিনি। তবে এখন প্রচেষ্টাই সম্বল। ব্যোমকেশ বলল, কি বুঝলে অজিত? বাঙালি বিজ্ঞানীদের জয় জয়কার ছড়াচ্ছে দিকে দিকে, এই বুঝলুম। এর বেশি আমার ঘটে আর কিছু কুলোলো না। না, এবারেও হলো না। আসল ঘটনা তুমি লক্ষ্যই করনি। রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁতে তৈরি পেপারওয়েট উদ্ধার হয়েছে। যথেষ্ট দরকারি হলেও তা সরকার এবং উদ্ধারকারী সংস্থার জন্য। এই কথা কাগজে ছাপানোর মতন এতটা উল্লেখযোগ্য বলে তোমার মনে হয়? আজকাল বিজ্ঞানের ফাঁদে পড়ে এমন কতই না ঐতিহাসিক দ্রব্য মানুষের হাতে পড়ছে। তা বলে তা সব তো আর কাগজে ছাপে না ভাইয়া। প্রথমত বাঘের দাঁত, তারপর সিরাজউদ্দৌলার ব্যবহৃত পেপারওয়েট উদ্ধার। এমন একটি সাধারণ ঘটনার এমন একটি বিকৃত ও উৎকট অ্যানালিসিস সত্যান্বেষীর মস্তিষ্কেই আসা সম্ভব। ব্যোমকেশের এই উৎকট অ্যানালিসিস আর পাঁচজনের কাছে অবাক ঠেকলেও আমার কাছে একটা নিতান্তই সাধারণ ব্যাপার। কারণ সাধারণের থেকে অসাধারণের প্রতি আগ্রহ সত্যান্বেষীর চিরকালের।
তাই সে সাধারণ হয়েও অনন্য ও অসাধারণ। এরপর যথারীতি সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে আমরা নানান রকম ঐতিহাসিক চর্চা করছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি ডাক পিয়নের হানা। আমাদের এই হ্যারিসন রোডের বাড়িতে বিশেষ চিঠিপত্র আসে না। নেহাত কিছু মানি রিসিপ্ট বা সরকারি দলিলপত্রের ঝুট ঝামেলা ছাড়া চিঠির বিশেষ দরকার পড়ে না। চিঠির খামে ব্যোমকেশের নাম, নির্দিষ্ট ব্যক্তির নামাঙ্কিত পত্র অন্য কারোর খোলার অধিকার থাকে না। তাই ব্রাউন এনভেলপটা ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে উৎসুক হয়ে চেয়ে রইলুম। খাম খুলে সাদা কাগজ বের করতেই ব্যোমকেশের চোখে ভ্রুকুটি দেখলাম। আমি বিব্রত হয়ে প্রশ্ন করলাম, কি লেখা আছে ওই পত্রে? ব্যোমকেশ জোরে জোরে চিঠি পাঠ করতে লাগলো। নমস্কার শ্রী শ্রী ব্যোমকেশ বক্সী। শ্রীযুক্ত অজিত বন্দ্যোপাধ্যায়ের লেখায় আপনার শানিত বুদ্ধি ও অপ্রাকৃতিক ধীর শক্তির নজির পেয়েছে বহুবার। কলকাতা নিবাসী এক সাধারণ ভদ্রলোকের বুদ্ধির ভারে দেশজোড়া খ্যাতি দেখে নয়, বরং আপনার রহস্য উন্মোচনের ক্ষমতা ও অস্বাভাবিক বিবেচনার কৌশলের উপর আস্থা রেখে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ জানালাম। বিগত কয়েকদিনের ভয়ঙ্কর কালা জ্বরেও হৃদরোগে আক্রান্ত হয়ে আমার পিতা অরবিন্দ সামন্ত ইহলোক ছেড়ে পরলোকের পথে গমন করেছেন গতকাল। আমার পিতার মৃত্যুর পর জমিদার বংশের ঐক্যের ছাদ ভেঙে পড়তে বসেছে। এই মহাসংকট থেকে উদ্ধারের উদ্দেশ্যে একটি বিশেষ কারণে আপনাকে আমাদের রাজবাড়িতে আসবার অনুরোধ জানালাম। জমিদার পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে পত্রে কারণ উল্লেখ করতে না পারবার জন্য অত্যন্ত দুঃখিত এবং লজ্জিতও বটে। তবে এই তথ্য বেহাত হলে জমিদার বংশের মস্ত ক্ষতি। আশা করব আপনি আমার পরিস্থিতি বুঝবেন। পত্রের সহিত যাতায়াতের খরচ বাবদ নগদ 100 টাকা বকশিশ হিসেবে পাঠালাম। আপনার অপেক্ষায় রইলাম আমি এবং জমিদার বংশের 100 বছরের ইতিহাস। ধন্যবাদ। শ্রীযুক্ত পৃথ্বীরাজ সামন্ত, পিতা স্বর্গীয় অরবিন্দ সামন্ত, টাকি রাজবাড়ি, টাকি। পত্র শেষ হতেই আমাদের দুজনের একেবারে হতভম্ব অবস্থা। ওপাশে পত্র শুনে বৌঠানো বারান্দায় এসে দাঁড়িয়েছে ব্যোমকেশের পেছনে। হঠাৎ কি এমন কারণ হলো যে খোদ টাকির জমিদারের কলকাতা নিবাসী এই ব্যোমকেশ বক্সীর কথা মনে পড়ল? তবে যাই হোক, এর থেকে এই স্পষ্ট হয় যে আমার লেখনী ও ব্যোমকেশের নাম এবার জগতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। সেই বিষয়ে সন্দেহের অবকাশটুকু নেই। এদিকে খোদ টাকির জমিদারের আহ্বানকে উপেক্ষা করার সাহস আমাদের নেই। পত্রের মিনতি দেখে রচয়িতার বর্তমান অবস্থার কথা খুব সহজেই ঠাউর করা যায়। তাই এমন অবস্থায় কোনো মানুষ যদি সাহায্য চায়, তাকে সাহায্য না করা নেহাত পাপকর্মই হবে। অবশেষে স্থির করলাম, একবার বরং যে দেখেই আসি। কয়েকদিনের জন্য হাওয়া বদল হবে আর টাকির জমিদারের জমিদারিও দেখা হবে। তবে একা আমন্ত্রণের বদলে নগদ 3 জন অতিথি একটু কি অস্বস্তিকর হয়ে যাচ্ছে না? তবে এই বিষয়ে ব্যোমকেশ সায় দিল। প্রথমত জমিদার বংশ, তারপর এমন মিনতি পত্রের মাধ্যমে আমন্ত্রণ। এতে যদি 2-1 জন অতিরিক্ত হয় তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। তাই আমরাও এক পায়ে তৈরি হয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে রওনা দেবার জন্য। তড়িঘড়ি টাকির জমিদারের বাড়ির উদ্দেশ্যে আমাদের মনোভাব একটি পত্রে লিখে পাঠিয়ে দিলাম, যেন আমরা পৌঁছানোর পূর্বেই আমাদের লেখা পত্র সেখানে পৌঁছে যায়। খবর নিয়ে জানতে পারলাম সেদিন রাতে হাওড়া স্টেশন থেকে ক্যানিং এর উদ্দেশ্যে মেইল রওনা দেবে। তাই আর কাল বিলম্ব না করে তড়িঘড়ি তোড়জোড় সেরে বেরিয়ে পড়লুম টাকির উদ্দেশ্যে। সারা রাত একঘেয়েমি ধারায় ট্রেন চলল। রাতে ঘুমও হয়নি কারো বিশেষ। তাই সকালবেলা স্টেশনে নেমে বেশ ক্লান্ত ছিলাম সবাই। তবে সকাল সকাল 1 কাপ চায়ের চুমুকের মাধ্যমে যেন সব ক্লান্তি হুড় হুড় করে দূর হয়ে গেল শরীর থেকে।
কিছু পরেই আমরা লক্ষ্য করলাম একটা মোটর গাড়ি অপেক্ষা করছে স্টেশনের সামনে। দেখে বুঝলাম এই গাড়ি জমিদার বাড়ি থেকে পাঠানো হয়েছে আমাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য। গাড়ির সামনে যেতেই একজন ভদ্রলোক আমাদের দেখে নত মস্তকে সমর্থন জানালেন। লোকটি বেশ লম্বা চওড়া, পরনে কালো কুর্তা এবং মাথায় কালো পাগড়ি। তার গোফের বহর দেখে খুব সহজেই শৌখিনতা ঠাহর করা যায়। আমাদের না বলাতেই ব্যাগপত্র তুলে নিয়ে গিয়ে রেখে দিলেই গাড়ির বাক্সে। আমরাও 3 জনে চড়ে বসলুম মোটরে। বিরক্তিকর যান্ত্রিক শব্দে মোটর চলতে শুরু করলো। তবে কয়েক মিনিটের মধ্যেই এই একঘেয়েমি মোটরের শব্দ মিশে গেল সবুজ ধানে ভরা জমির প্রান্তরে। দূরে দেখা যায় কালো মেঘে ছেয়ে আছে আকাশ। এই বুঝি ভাগ্যদেবতা মহানন্দে বর্ষণ শুরু করলেন। জলের বহরে যেন ক্রমশ ভূমিতে নেমে এসেছে মেঘরাশি। নির্মল শীতল শ্রাবণের ধারায় যেন সারা সৃষ্টি মুখ ফুটে হাসছে শিশুর ন্যায়। ঠিক যেন সবুজের ক্যানভাসে কেউ কালো তুলির আঁচড় কেটে একখানা রাস্তা এঁকে ভাগ করে দিয়েছে। আবার ঘন সবুজ ধান ক্ষেতের বুক চিরে বেরিয়ে এসেছে কয়েকটা গাছ। ড্রাইভারের সাথে ব্যোমকেশ গল্পে বেশ মজেছে। ধান ক্ষেত থেকে রাজনীতি কোনো বিষয়ে তাদের আলোচনার বাইরে নেই। তবে সত্যান্বেষীর এই হেন আচরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ খুব বেশি দরকার না পড়লে সে কারোর সাথে বিশেষ বাক্য ব্যয় করে না। তবে এই বিষয়ে বৌঠানের বিশেষ মাথা ব্যথা নেই। তার এই নতুন পরিবেশে এসে আনন্দের মাত্রা তার প্রসন্ন হাসি মুখখানা দেখলেই প্রমাণ পাওয়া যায়। আমি একবার শুনেছিলাম এই অঞ্চল থেকে নাকি সুন্দরবন অরণ্যের দূরত্ব বেশি নয়, মায়ের আস্তিকের ব্যবধানেই ম্যানগ্রোভের অরণ্য। ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভারও এই কথায় সায় দিল। একটা পুরনো জংধরা রেলিং এর সামনে এসে মোটরের গতি ধীর হলো। বুঝলাম এটাই আমাদের গন্তব্য। দরজার সামনে মোটর এসে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে একজন প্রৌঢ় এসে দরজা খুলে দিলেন। আমাদের মোটর গিয়ে দাঁড়ালো একটা সবুজ মোলায়েম ঘাসের কার্পেটের মতো মোড়া আঙিনায়। মোটর দাঁড়াতেই সেই বয়স্ক ভৃত্য এসে গাড়ির বাক্স খুলে আমাদের ব্যাগপত্র নিয়ে ঢুকে গেলেন ঘরের ভেতরে। আমি তাকে আটকাতে গেলাম, তবে তার আগেই সে ঘরের ভেতর অদৃশ্য হয়ে গেল। আঙিনায় দাঁড়ালে নাক বরাবর একটি কৃতকায় বাদশাহী প্যালেস। ধূসর মেঘের কোলে যেন একখানি ইতিহাসের টুকরো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এক ঝলক দেখলেই বাড়িটির বয়স সম্পর্কে ঠাহর করা যায়। বাড়ির খানিকটা অংশ ভগ্নপ্রায়, কোথাও আবার পলেস্তারা খসে গিয়ে সূর্য উঁকি দিচ্ছে ভেতর থেকে। কালের প্রভাবে বাড়ির কোথাও কোথাও জমেছে কালো শ্যাওলার প্রলেপ, কোথাও বা আবার গাম্ভীর্যের শেষ নজির হিসেবে দেখা দিয়েছে জমিদারি আমলের পোড়া লাল চুনকাম। এই আঙিনার একপাশে বেড়া দিয়ে ঘেরা বাগান, তাতে বেশ কয়েকটি ফুলের গাছ, এবং বাগানটি যে নিয়মিত পরিচর্জিত সেটা একবার দেখলেই বুঝতে পারা যায়। এবং সামনের গ্রিনারিটিও ভীষণ মনোরম। আমাদের বাড়ির সামনে দেখে সহাস্য মুখে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। চেহারায় তারুণ্যের ছাপ, চোখে দামি এবং সরু ফ্রেমের চশমা, পরনে একখানা মসলিন পাঞ্জাবি ও পাজামা। ভদ্রলোক হাত জোর করে ব্যোমকেশের কাছে এসে নমস্কার করে বললেন, হাহা, কি সৌভাগ্য আমার! এ জীবনে আমি স্বয়ং সত্যান্বেষীর সাক্ষাৎ পাবো এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি আপনাদের পত্র লিখেছিলাম। আমি এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র এবং একমাত্র উত্তরসূরি পৃথ্বীরাজ সামন্ত। ধন্যবাদ ব্যোমকেশ বাবু আপনাকে আমার অনুরোধ রাখার জন্য। সাথে দেখছি অজিত বাবু ও বৌঠানও আছেন। আসুন আসুন, আপনারা দয়া করে ভেতরে আসুন, আতিথেয়তা গ্রহণ করে আমায় ধন্য করুন। পৃথ্বীরাজ আমাদের পথ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। 4 ধাপের একটি ছোট্ট সিঁড়ি বেরিয়ে একটা ঝোলা বারান্দা, এবং তারপর দোয়ার ছাড়লেই বিশাল ডাইনিং কমপ্লেক্স।
মেঝেতে রাজস্থানী মার্বেলের মোজাইক, দেওয়ালে বিলিতি মসৃণ রঙের প্রলেপ এবং দামি কাঠের তৈরি আসবাব আজও সুসজ্জিত। একটি দেওয়ালে সারিবদ্ধভাবে রয়েছে এই পরিবারের পূর্বপুরুষদের চিত্র। আমি এবং বৌঠান সেই সব চিত্রকলা মন দিয়ে দেখছিলাম। তবে ব্যোমকেশের নজরে কিন্তু তীক্ষ্ণতার ছবি। সাধারণত কোনো দ্রব্য দেখে উপভোগ করা তার অভ্যেসে নেই। তার চোখ যেন অনবরত খুঁজে চলেছে কোনো এক গহীন এবং গভীর রহস্যের সমাধান। পৃথ্বীরাজ আমাদের একটি ঘরে নিয়ে এলেন। চাকর বাকরের অবশ্য আমাদের ব্যাগপত্র পূর্বেই সেই ঘরে রেখে দিয়ে গিয়েছিল। একজন চাকরানী বিছানার চাদর ঝেড়ে পরিষ্কার করছিল। তবে আমরা প্রবেশ করতেই করজোড়ে নত মস্তকে আমাদের সম্বর্ধনা দিলেন। বাড়িটির অনেক কিছুর পাশাপাশি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্যাঘ্রদ্রব্যের বাহুল্যতা। বাঘের ছাল বা মৃত বাঘের মাথার উপর পা দিয়ে দাঁড়ানো পূর্বপুরুষদের ছবি তো বটেই, এমনকি ঘর সাজানোর অনেক দ্রব্যই বাঘের শরীর থেকে তৈরি। গোটা করিডোর জুড়েও অবশ্য অনেক বাঘের ছবি ও মূর্তি সুসজ্জিত। আমাদের ঘরে দিয়ে পৃথ্বীরাজ বললেন, আগে আপনারা একটু বিশ্রাম করুন ব্যোমকেশ বাবু, সারা রাত আপনাদের শরীরের উপর দিয়ে যা গেছে, আপনারা বরং হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে কিছু খেয়ে নিন, আমি না হয় পরে আসবো খন, ঠিক আছে? পৃথ্বীরাজের প্রস্থানের মিনিট 10 মধ্যেই আমাদের ঘরে বিপুল পরিমাণ জল খাবারের আয়োজন এলো। বড় কাঁসার থালায় সজ্জিত সাদা ময়দার লুচি, সোনামুখী আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা ও রকমারি মিষ্টান্ন। সারা রাত্রি এমন অরসিক ক্লান্তিপূর্ণ যাত্রার পর এমন পদ যেন সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তাই বিনা বিলম্বে মহানন্দে সমস্ত জলখাবারের উদারস্থ করে সোজা হলুম কড়ি কাঠে। ঘরটির ভেতরেও চাকচিক্যের অভাব নেই। দামি কাঠের আসবাবে বেশ সুসজ্জিত ঘরখানা। ঘরের সাথেই ব্যালকনি। ব্যালকনি থেকেই মেঘে ঢাকা আকাশের নিচে সবুজ জঙ্গলের কিছুটা অংশ স্পষ্ট হচ্ছে। সাথে একটি বুক সেলফও রয়েছে। এই বাড়িতে যে বইপত্রের চর্চা হয় তা খুব সহজেই বোঝা যায়। ব্যোমকেশ ব্যালকনিতে পায়চারি করছে এবং সবুজ অরণ্যের চেহারা উপভোগ করছে। ইতিমধ্যেই বৌঠান পৃথ্বীরাজের স্ত্রীর সাথে সই পাতিয়ে ফেলেছে। রান্নাঘরে গিয়ে না জানি এতক্ষণে কত কত নতুন পদ শিখে নিলে তার সদ্য পাতানো সইয়ের থেকে। অবশ্য এতে লাভবান আমরাই। ভোজন রসিক বাঙালির মন ভালো রাখবার জন্য রকমারি পদের বিকল্প আর এই জগতে নেই। তবে ব্যোমকেশ একেবারেই নিশ্চুপ। হয়তো তার মনে বিশেষ কোনো চিন্তা চলছে। সে আমায় খানিকটা বিচলিত কণ্ঠেই বলল, বুঝলে লেখক, গতকাল সকালের ওই খবরখানা এখন মন থেকে বের করতে পারছি না। কেমন জানি একটা দ্বন্দ্ব তৈরি করে রেখেছে মনের ভেতরে। তার কথা শুনে আমি খানিকটা বিরক্ত হয়ে জবাব দিলাম, তা তুমি এখনো সেই খবরের কাগজের খবর নিয়ে মাথা ব্যথা করছো? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমায় নিশিতে পাইনি তো? এর মধ্যেই ঘরে পৃথ্বীরাজ প্রবেশ করেছে। ব্যোমকেশ তাকে উদ্দেশ্য করে বললেন, এই যে পৃথ্বীরাজ, তোমারই অপেক্ষায় ছিলাম। এবার খুলে বলো দেখি, কোন ঘটনার কথা তুমি বলতে চাইছিলে? অদরকারি বা অসঙ্গত ভেবে কিছু বাদ দেবে না, আগাগোড়ার সমস্তটাই একেবারে খুলে বলবে। ব্যালকনির একটা চেয়ারে বসে পৃথ্বীরাজ ইতস্তত হয়েই বলল, হ্যাঁ, সে তো বলবোই ব্যোমকেশ বাবু, তবে এই বলে সে আমার দিকে দৃষ্টিপাত করল। বুঝলুম তার গন্ধের আঠায় মোড়া কাহিনী সে শুধু ব্যোমকেশকেই বলতে চায়, আর তারই কাহিনী আমার কর্ণপাত হলে বিপদ আছে এই ভেবে সে আমাকে আড়াল করতে চাইছে। খরিদ্দার ব্যবসায়ীর কাছে লক্ষ্মীর সমান। হিসেব মতো আমাদের ব্যবসায়ী পৃথ্বীরাজ আমাদের খরিদ্দার। তাই তার অমতে গিয়ে এমন কোনো কাজ আমরা করব না যাতে লক্ষ্মী তুল্য খরিদ্দারের মোড়ক ক্ষুণ্ণ হয়। তাই আমি চেয়ার ছেড়ে উঠতেই যাব,
ব্যোমকেশ আমায় বাধা দিয়ে পৃথ্বীরাজের দিকে তাকিয়ে বলল, আপনি সব কথা নিশ্চিন্তে আমাদের সামনে বলতে পারেন পৃথ্বীরাজবাবু। রহস্যের গোপনীয়তা ভাঙা আমাদের ব্যবসা, তবে বিশ্বাসের অপচয় আমরা করি না। আর যদি বলেন অজিতের কথা, সে আমার চিরকালের একনিষ্ঠ বন্ধু। তার কাছ থেকে তথ্য বিলুপ্তির আশঙ্কা আপনার নেই, তাই আপনি সবটা নির্ভয় এবং নিঃসংকোচে আমাকে বলুন। ব্যোমকেশ বাবু, আপনার অভয় শুনে বুকে বল এলো। আমায় মাফ করবেন অজিত বাবু। আসলে এই কথার কানাকড়িও যদি বাইরে যায়, তাহলে শুধু সামন্ত পরিবারই নয়, বরং গোটা জমিদারির সকল প্রজারা মহা সংকটে পড়বে। তাই আর কি এত নিরাপত্তা। আমি একগাল হেসেই বললাম, আরে না না, আমি কিছু মনে করিনি। আপনার কথা আপনি কাকে বলবেন আর কাকে বলবেন না, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বেশ, আপনি বলুন। একটা লম্বা শ্বাস নিয়ে পৃথ্বীরাজ শুরু করলো। বেশ ব্যোমকেশ বাবু, এই ঘটনার আগাগোড়া জানতে হলে আপনাকে উল্টাতে হবে ইতিহাসের পাতা। অধুনা বাংলায় তখন নবাব সিরাজদৌলার রাজ চলছে। পলাশির যুদ্ধ হতে তখনও প্রায় বছরখানেক দেরি আছে। নবাবের রাজত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল দক্ষিণবঙ্গের এই টাকি অঞ্চল। যদিও এখনকার টাকির সাথে তখনকার টাকির ভৌগোলিক সীমানার বিস্তর ফারাক, এবং সেই সময় টাকিতে জমিদারি করতেন আমাদের সামন্ত পরিবারের এক পূর্বপুরুষ কৃষ্ণদেব নারায়ণ সামন্ত। এদিকে বাংলার নবাবের সাথে কৃষ্ণদেব নারায়ণের সম্পর্ক ছিল সুমধুর, যদিও সেসব খাজনার ঘোড়ার মহত্ব। বাপ কাকাদের মুখে এমনও শুনেছি, নবাব সিরাজদৌলা নাকি তার জীবনকালে কয়েকবার এই রাজবাড়িতে হাওয়া বদল করতে আসতেন। তারপর তার বিনোদনের দ্রব্য ছিল সুন্দরবন অঞ্চলের বাঘ, হরিণ ও বিভিন্ন বন্য প্রাণ। শিকারেও নাকি তার হাত বেশ পোক্ত ছিল। সে অবশ্য বহুযুগ আগের কথা। তবে কৃষ্ণদেব নারায়ণ জমিদার ছাড়াও ছিলেন সাক্ষাৎ মা সরস্বতীর বর পুত্র। তিনি ছিলেন সেই সময়ের বিশ্ববিখ্যাত চিত্রকরদের মধ্যে একজন। শুনেছি কোনো এক চীনা দার্শনিক ভারত ভ্রমণে এসে তার বানানো কাঠের তৈরি বুদ্ধমূর্তি দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে তাকে চৈনিক রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছিলেন। শুধু বাংলা নয়, বলা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজা, মহারাজা ও সম্পদশালী জমিদারেরা বহু অর্থের বিনিময়ে তার চিত্রকলা, ভাস্কর্য এসব নাকি কিনে নিয়ে যেতেন। কখনো কাঠ, কখনো মিহি গঙ্গার পলি, কখনো বা পাথর। তার অঙ্গুলি হিলনে জেগে উঠত কতই না জানা অজানা নিখুঁত চেহারা। এমনকি নবাব সিরাজদৌলার রাজসভাও সেজে উঠেছিল টাকির জমিদার কৃষ্ণদেব নারায়ণের তুলির টানে। তবে আসল ঘটনার সূত্রপাত হয় এরপর। নবাব সিরাজদৌলার মা আমিনা বেগমের মৃত্যুর বছরখানেক পর শ্রী কৃষ্ণদেব নারায়ণ সামন্ত নবাবকে তার মায়ের একটি পোর্ট্রেট ভেট হিসেবে পাঠান। ক্যানভাসের পাতায় মসৃণ প্রলেপে ঠিক যেন পুনর্জীবিত হয়ে ওঠেন আমিনা বেগম। মায়ের তৈরি চিত্রে এমন চিত্রকলা দেখে মাতৃহারা নবাব খুশি হয়ে জমিদার কৃষ্ণদেব নারায়ণকে একটি বাঘের হাড় দিয়ে নির্মিত বিভিন্ন মণি মুক্তা খচিত রাজকীয় রাজদণ্ড উপহার দেন। ঐতিহাসিকদের মতে যা ছিল সেই যুগে নবাবের ঐশ্বর্যের প্রতীক, এবং নবাব স্থির করেন যে এই রাজদণ্ডকে উপযুক্ত হাতে রক্ষা করতে পারবে সেই বংশই নাকি টাকি অঞ্চলে রাজত্ব করবে। সে যুগে বাংলার সব জমিদারেরাই প্রায় নবাবের সিদ্ধান্তে তাল দিয়ে চলত। তবে নবাবের এই পক্ষপাতিত্ব দেখে অনেকেরই বাঁকা নজর পড়েছিল সামন্ত বংশের ওপর। কয়েকজন জমিদার জোট বেঁধে বিদ্রোহ ঘোষণা করার পরিকল্পনাও করেছিল, যদিও তাদের কোনো প্রচেষ্টাই সফলতা পায়নি। পরপর বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল। এই রাজতন্ত্রে হাত তো দূরের কথা, চোখ মেলে দেখবার জো ছিল না কোনো জমিদারদের। সেই রাজদণ্ড সামন্ত বংশ প্রাণপণে রক্ষা করে আসছিল যুগে যুগে। তবে অষ্টম সামন্ত জমিদার শ্রী চন্দ্রমোহন সামন্তের সময় শুরু হলো এক বিশাল বিপত্তি। রাজদণ্ড হস্তান্তরের পর থেকেই বিভিন্ন জমিদারের আক্রমণ ও লুটপাটের চক্রান্ত তো চলছিলই।
উপরন্তু শুরু হলো এক অন্য বিপর্যয়। ভারতে তখন ব্রিটিশদের রাজ, ওদিকে সারা পৃথিবী দগ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মহাগ্নিতে। সারা বিশ্বে এক ভয়ঙ্কর অস্থির পরিস্থিতি চলছে, দিকে দিকে চলছে ধ্বংসের কোলাহল। ভারতীয়রাও জর্জরিত ব্রিটিশদের অত্যাচারের কবলে। দেশে তখন নতুন উপদ্রব, সারা দেশ ভরে উঠেছে দস্যু, ডাকাত আর চোরে। মানুষের হাতের অবশিষ্ট সম্পদটুকু লুট করে নিয়ে যাচ্ছে ডাকাত পেয়াদার দল। ক্ষমতাবান ধনী জমিদারির বাড়িগুলিকে লক্ষ্য করে তারা হামলার পরিকল্পনা চালাচ্ছে। দিকে দিকে তারা গড়ে তুলছে দেশি বিদেশি নানান রকম দস্যু সংগঠন। এবং এই উপদ্রব সবচেয়ে বেশি দেখা যেত কোনো জঙ্গলে ঘেরা জায়গায়। দক্ষিণবঙ্গের এই অঞ্চলে শুরু হলো সেই একই উপদ্রব। তাদের সব থেকে বড় সুবিধা ছিল দক্ষিণবঙ্গের এই ম্যানগ্রোভ বনভূমি, দুর্ভেদ্য অরণ্য, কর্দমাক্ত জমিন সাগরের নিকটত্ব আর সর্বোপরি সম্পদশালী জমিদার। এই সবকিছুই দস্যুদের দৃষ্টি আকর্ষণ করত। অবশ্য গা ঢাকা দিয়ে অতর্কিত হামলা করে জঙ্গলে লুকিয়ে থেকে পরে জাহাজে নিয়ে সোজা নিজের দেশে পালানোর এর থেকে ভালো উপায় আর কি বা হতে পারে। পাইক, লেঠেল, বরকন্দাজের মস্ত বড় সৈন্যবাহিনী খাড়া করেও তাদের ঠেকাতে পারলেন না শ্রী চন্দ্রমোহন সামন্ত। অবশেষে এক অমাবস্যার রাতে অতর্কিত আক্রমণ হলো সামন্ত বাড়ির ওপর। আটক থেকে খুনের হুমকি পর্যন্ত সমস্ত পন্থাকে কাজে লাগিয়ে প্রায় অনেক অংশের মোহর, মণি, মুক্তা, দামি রত্ন ও সব থেকে উল্লেখযোগ্য এবং মূল্যবান সম্পদ নবাব সিরাজদৌলার উপহার দেওয়া সেই রাজদণ্ড। তবে হাল আমরাও ছাড়িনি। আমাদের লেঠেলরা লড়লে বটে, তবে বহুল অস্ত্রশস্ত্র বোঝায় ডাকাত দলের সঙ্গে পেরে উঠল না। একেবারে নাস্তানুবুদ হয়ে বাড়ি ফিরল। সামন্ত বংশের সম্মান, আভিজাত্য ও ঐশ্বর্যের প্রতীক ওই রাজদণ্ড। বিপুল সম্পদ লুট করে তখন তারা জাহাজে পাড়ি দেবে। আর এইদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2টি সামরিক জাহাজ মোতায়েন করা হয়েছে দস্যু জাহাজগুলির সাথে লড়াই করে তাদের হঠানোর জন্য। দস্যুদের দল নদী পেরিয়ে সাগরে উঠবে, এমন সময় তাদের জাহাজে আক্রমণ করল ফরাসি যুদ্ধ জাহাজ। উল্টো তরফা সামরিক জাহাজের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভরাডুবি হয় দস্যু জাহাজের। প্রায় প্রত্যেকেই জলের নিচে তলিয়ে যায় সেই রাত্রে, এবং যে কজন বেঁচে ছিল তারা অবশিষ্ট মোহর, রত্ন এবং সেই রাজদণ্ড নিয়ে পালিয়ে যায় ম্যানগ্রোভ অরণ্যের এক অজানা গুহায়। তবে তারাও জ্যান্ত ফিরে আসতে পারেনি অরণ্য থেকে। বিপুল ব্যাঘ্র সংকুল দুর্ভেদ্য দুর্গম অরণ্য তাদের গ্রাস করে সেই মধ্যরাত্রিরে। তবে এদিকে বাদশাহী রাজদণ্ড চুরি হওয়ার কথা একেবারে চেপে রাখা হয়, কারণ এই কথা বিপক্ষ জমিদারদের কানে গেলে আর রক্ষে নেই। সে যুগে এই অরণ্য ছিল আরো দুর্ভেদ্য ও দুর্গম। জঙ্গলের ভেতর তো দূর, আশেপাশের এলাকাতেও সাধারণ মানুষ একা যাতায়াত করতে রীতিমতো ভয় পেত। যে কয়জন দুঃসাহসিকতার পরিচয় দেওয়ার জন্য সেই জঙ্গলে পাড়ি দেওয়ার চেষ্টা করত, তারা হয় কয়েকদিন নিখোঁজ থাকার পর আধ খাওয়া শরীরে হদিশ মিলত নদীর প্রান্তরে, এবং ডাকাত দলের সাথেও তেমনি কিছু একটা হয়েছে বলেই আমাদের ধারণা। তারা হয়তো সমস্ত লুট করা সম্পত্তি কোনো নিরাপদ গুহায় রেখেছিল পরবর্তীকালে উদ্ধার করবার জন্য। তবে সেই স্বপ্ন আর সফল হয় না। সামন্ত পরিবারের আক্রমণের পর অবশ্যই সেভাবে কোনো আক্রমণের নজির আর পাওয়া যায়নি। সরকারি পেয়াদার ভয়ে বেশিরভাগ বিদেশিও অবশ্য পালিয়ে যায় তাদের নিজেদের দেশে, এবং যে কজন দেশীয় দস্যু ছিল তাদের ব্রিটিশ সরকার আটক করে রেখে কয়েকদিনের মধ্যেই হত্যা করে। ফলত ঘটনাক্রমে একথা এক বাক্যে সত্য যে সামন্ত পরিবারের বিপুল ধন সম্পদ, মূল্যবান মণিমুক্তা ও তার থেকেও মূল্যবান বাদশাহী রাজদণ্ড এখনো লুকিয়ে আছে সুন্দরবনের কোনো এক অজানা গুহার মধ্যে আবিষ্কারের পথ চেয়ে। পৃথ্বীরাজ ধীর হতেই ব্যোমকেশ বেশ প্রশ্নসূচক ভঙ্গিতে বলল, আচ্ছা, ডাকাতি তো হয়েছে সে বহু বছর আগের কথা। তারপর থেকে আপনাদের পরিবার বা অন্য কোনো জমিদারের পক্ষ থেকে এই জঙ্গলে কোনো রকম অভিযান চালানো হয়নি?
হয়েছে বই কি ব্যোমকেশ বাবু, তবে তা ফলশ্রুত হয়নি। আমার পিতামহ এই গুপ্তধন উদ্ধারের কাজে গিয়ে স্বয়ং নিজে বাঘের কবলে প্রাণ দিয়েছিলেন। তাই সারা অঞ্চলের লোকের মধ্যে একটা কথিত গল্প ছড়িয়ে পড়ে। ওই গুপ্তধনের গুহা নাকি সুন্দরবনের দেবী কোনো এক বাঘিনী রক্ষা করেন। অসৎ উদ্দেশ্যে যেই তার দিকে হাত বাড়ায় তার নাকি মৃত্যু অনিবার্য। অবশ্য শুধু সামন্ত পরিবারের বংশধর এবং আপনি আর অজিতবাবু ছাড়া এ কথা কেউ জানে না যে সেই ডাকাতির সময় আমাদের রাজদণ্ড চুরি গেছিল। তারা ভাবে হয়তো মণিমুক্তা ও অর্থই সামান্য চুরি গিয়েছিল। ব্যোমকেশের কপালে প্রশ্নের ভাঁজ, হৃদয়ের ব্যবধান কমে এসেছে। সে পৃথ্বীরাজকে প্রশ্ন করল, আচ্ছা, তাহলে হঠাৎ আজ ওই রাজদণ্ড খুঁজতে কেন আপনি উঠে পড়ে লাগলেন, এবং আমাকেই বা কেন এখানে বলে পাঠালেন? আমি পথেই জানিয়েছি ব্যোমকেশ বাবু, গতকাল আমার পিতা চিরশান্তির ঘুমে আচ্ছন্ন হয়েছেন এবং তারপর থেকেই জমিদারির ভাগাভাগি নিয়ে বিশ্রী রকমের একটা টানাপোড়েন নাকি বাড়িতে চলছে। পারিবারিক কলহের মানে হলো আমাদের রাজদণ্ড চুরি হবার কথা বিপক্ষ দলের কানে পৌঁছে যাওয়া। আমার খুড়তুতো সম্পর্কের ভাই, মূলত তার সঙ্গেই প্রধান দ্বন্দ্ব চলছে জমিদারির শাসন নিয়ে, এবং আমাকে হঠিয়ে জমিদারির ক্ষমতা কায়েম করার জন্য সে আমাদের জাত শত্রু বসিরহাটের জমিদার বর্মনদের সঙ্গে হাত মিলিয়েছে। এবং খবর তাদের কানে পৌঁছতেই তারা একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে সেই গুহার সন্ধানে। তারা ইতিমধ্যেই রীতিমতো লোক লস্কর সমেত হানা দিচ্ছে গুপ্তধনের খোঁজে। ব্যোমকেশ বাবু, আমি একাধিকবার অজিত বাবুর লেখায় আপনার সাহসিকতা ও পর্যবেক্ষণ ক্ষমতার নজির পেয়েছি। আমি অনেক আশা নিয়ে আপনার হাতে সেই মোহর ভরা ঘোড়া ও সেই বাদশাহী রাজদণ্ড খোঁজার দায়িত্ব সমর্পণ করছি। এই ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে আপনি আমাদের সামন্ত পরিবারকে দয়া করে রক্ষা করুন ব্যোমকেশ বাবু। ওই রাজদণ্ড এই সামন্ত পরিবারের কাছে মর্যাদা, শক্তি ও সততার প্রতীক, এবং একমাত্র আপনিই আছেন যে আমাদের এই মহা বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আপনাকে ছাড়া আমি আর কারোর উপর বিশ্বাস রাখতে পারি না। আপনার মতো মানুষের কাছে জবরদস্তি চলে না। তাই আমি এখন আসি। আপনার উত্তরের আশায় অপেক্ষায় রইলাম। নমস্কার। এমন দুঃসাহসিক আবদারের কথা শুনে আমরা দুজনেই কিছুক্ষণ মৌন হয়ে রইলাম। মুখে কোনো কথা নেই। পৃথ্বীরাজের কথা যে আমাদের দুজনের মাথায় ঘুরপাক খাচ্ছে তা আমাদের অভিব্যক্তিতে যথেষ্ট স্পষ্ট হচ্ছে। তবে ব্যোমকেশকে দেখে কিছুটা সাহসিক মনে হচ্ছে। দুজনেই বেশ চিন্তিত, কারণ আমাদের এমন এক অরণ্যের ভেতর থেকে গুপ্তধনের খরা খুঁজে বের করে আনতে হবে যেখানে প্রবেশের পর প্রস্থানের আশা মৃত্যুর নিকট। আমি কিছুটা ভীত এবং কম্পিত কণ্ঠে প্রশ্ন করলাম, কি কি ভাবছো ভাই? আমরা কি সত্যিই যাব গুপ্তধন উদ্ধারে ওই ভাগ্যসংকুল জঙ্গলের মধ্যে? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, দেখো, জীবনটা হলো একটা পালতোলা জাহাজের মতো, এবং তাতে আসা পরিস্থিতিগুলো হলো উত্তাল ঢেউয়ের উচ্ছ্বাসের মতো। তাই ঢেউয়ের উচ্ছ্বাসে ভয় না পেয়ে শক্ত হাতে হাল ধরে থাকার নামে বোধ হয় জীবন। আর সত্যান্বেষীর কাজ হলো সত্যের অন্বেষণ করা। স্থান, কাল, পাত্র নির্বিশেষে সত্যের অন্বেষণ করাই হলো আমার ধর্ম এবং কর্ম। তাই এবারেও পিছু হটি কি করে বলো তো? দার্শনিক ভঙ্গির জবাবের মাঝে ব্যোমকেশের আসল মনোভাব আমার কাছে স্পষ্ট। তবে আমি যেন এখনো নিজের মনকে ঠিক ছাই দিয়ে উঠতে পারছি না। এমন এক বিপদসংকুল দুর্ভেদ্য ভয়ঙ্কর জঙ্গলের অভিযানের কথা কিশোর বয়সে বইয়ে পড়েছি খানিক, তবে তা যে এমনভাবে সত্যের পাতায় লেখা থাকবে তা বুঝতে পারিনি। দিনের পর দিন অভুক্তি, জঙ্গলি কীটের কামড় এবং ছায়ায় ঢাকা কর্দমাক্ত ভূমি, বিষাক্ত সাপের ছবল, আরো কত কি স্মৃতি যেন এক নিমেষে ঝলক দিয়ে ফুটে উঠল চোখের সামনে। চুরি, ডাকাতি, বড়জোর খুন খারাপি, এর বেশি কোনো দুঃসাহসিক অভিজ্ঞতা আমাদের দুজনের জীবনে নেই।
তবে এবারে একেবারে মরণপণ লড়াই। এদিকে আমি ভয়ে কুপোকাত। ওদিকে লক্ষ্য করলাম ব্যোমকেশ ঘরে নেই। দরজা দিয়ে বেরিয়ে করিডরে যেতেই দেখি জমিদার বাড়ির একখানা রাইফেল হাতে নিয়ে বাবু নাড়াচাড়া করছেন। অর্থাৎ তার মনের ভয় এক নিমেষে উবে গেছে। আমাকে করিডরে আসতে দেখেই অট্টহাসি হেসে ব্যোমকেশ বলল, তা বাঘের নাম শুনতেই দেখি লেখকের যায় যায় অবস্থা। তা বাঘের থাবা খেলে বোধ হয় আর একখানা প্রাণ যাবে গুপ্তধনের কাছে। এমন গম্ভীর মুহূর্তে ব্যোমকেশের হেঁয়ালির স্বভাব চিরকালের। তারপর যদি আবার আমাকে ভয় পেতে দেখে, তাহলে আমাকে নিয়ে মশকরা না করলে বোধ করি তার রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। আবার একগাল হেসে ব্যোমকেশ বলল, চলো আমরা বরং দুটিতে গিয়ে পৃথ্বীরাজকে জানিয়ে আসি যে যথা সময় আমরা তার কথা মতো রওনা দেব। শুভস্য শীঘ্রম। আমার খানিকটা অমত থাকা সত্ত্বেও ব্যোমকেশের জোড়াজুড়িতে যেতেই হলো পৃথ্বীরাজের কাছে। সমস্ত কথা পৃথ্বীরাজকে জানানোর পর ঘরে ফিরে শুরু হলো তোড়জোড়। কিছুক্ষণ পর পৃথ্বীরাজ আমাদের ঘরে এসে সম্পূর্ণ তথ্য আমাদের বলে দিয়ে গেলেন। দিনের আলোয় কোনোভাবেই অভিযান সম্ভব নয়। প্রথমত সরকারি পাহারা, তারপর অন্যান্য জমিদারদের নজরদারি। তাই সূর্য অস্ত যাবার পরই আমাদের রওনা দিতে হবে অরণ্যের উদ্দেশ্যে। আমাদের সওয়ারি স্টিমার নোঙর করা আছে দক্ষিণের ঘাটে। সাথে থাকবে কিছু শুকনো খাবার, আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ড রিভলভার। রাতের খাবার আমাদের স্টিমারেই সেরে ফেলতে হবে এবং আমাদের সাথে নিরাপত্তার জন্য যাচ্ছে পৃথ্বীরাজের 2টি বিশ্বস্ত লেঠেল এবং পাইক। তাকে এসব অভিযানের কথা বললে সে আমাদের কাউকেই সেখানে যেতে দেবে না। তাই সামান্য মিথ্যের আশ্রয় নিতেই হচ্ছে। অবশ্য বড় সত্যের উদ্ঘাটনের স্বার্থে ছোট মিথ্যের আশ্রয় নেহাতি মামুলি ব্যাপার। দুপুরের মধ্যাহ্নভোজ ছেড়েই আমাদের আস্তে আস্তে রওনা দিতে হবে ঘাটের উদ্দেশ্যে। দুপুর আন্দাজ 1টা নাগাদ স্নানাদি সেরে ঘরে বসে আছি। ব্যোমকেশ একটা অ্যাডভেঞ্চার বইয়ের পাতা উল্টাচ্ছে। খাবার ঘর থেকে ডাক পড়ল। বৌঠান ও পৃথ্বীরাজের স্ত্রী কত রকমের পদের যে আয়োজন করেছে তা বলাই সার। আমি সেসব দেখে ঝাঁপিয়ে পড়বার আগেই ব্যোমকেশের ভ্রুকুটি দেখে থেমে গেলাম। কারণ গরুপাচ্য খাবার খেয়ে এই ধরনের অভিযানে যাওয়া যায় না। শারীরিক ও মানসিক দিক থেকে ক্রিয়াশীল না থাকলে জঙ্গলে যাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই তৈরি হয়ে বসে আছি ঘরের মধ্যে, শুধুমাত্র পৃথ্বীরাজের একটি ইঙ্গিতের অপেক্ষায়। রাজবাড়ির গ্র্যান্ডফাদার ক্লকে দুপুর 2টোর ঘন্টা বাজল। পৃথ্বীরাজ আমাদের ঘরে এসে 2-একবার জানালা ও দরজার দিকে তাকিয়ে একখানা সাদা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে চুপি সারে বেরিয়ে গেল ঘর থেকে। সাদা মোড়ানো কাগজ খুলতেই দেখি তাতে ছোট ছোট হরফে লেখা, ঘাটে নৌকা নোঙর করা আছে, সমস্ত কিছু তৈরি, আপনারা এক এক করে বেরিয়ে পড়ুন, আমিও ঘাটের দিকেই আসছি। প্রথমে ব্যোমকেশ এবং তারপর আমি ঘর থেকে বেরিয়ে রওনা দিলাম নদীর ঘাটের উদ্দেশ্যে। আমরা 3জনই একত্রিত হলাম নদীর ঘাটে। বেশ শুনশান শান বাঁধানো ঘাট। নদীর স্রোতের শব্দ নির্জনতা ভঙ্গ করছে। একপাশে নোঙর করা কাঠের নৌকো। প্রথমে পৃথ্বীরাজ ঘাট থেকে ঝাঁপ দিয়ে স্টিমারে উঠল, তারপর যথাক্রমে আমি আর ব্যোমকেশ। কালো ধোঁয়ায় আমাদের যাত্রা শুরু হলো। সবুজ জল, ধূসর মেঘলা আকাশ আর চারিপাশের কালো ঘন অরণ্য, ঠিক যেন অদৃষ্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। স্টিমারের একঘেয়েমি যান্ত্রিক ইঞ্জিনের শব্দের বাইরে আর কিছুই কানে ঠেকছে না। জল ঠেলে ক্রমশ এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমেছে। চাঁদের মৃদু জ্যোৎস্না ঢেকে গেছে মেঘের বর্বরতায়। চারিদিকে শুধু অনিশ্চয়তার ছায়া। পৃথ্বীরাজ সিটে বসে রাইফেলের নল পরিষ্কার করতে ব্যস্ত।
ব্যোমকেশও একটা হ্যান্ড রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে। আমি কাঠের তৈরি মশালে খোঁড় কাপড় আর তেল দিয়ে তৈরি করছি। এই কালো মৃত্যুপুরীর অন্ধকারের মাঝে এই মশালি এক চিলতে আলোর আভাস। প্রায় ঘন্টা দুয়েক চলার পর আমরা খাবার খেয়ে নিলাম। মাঝের নির্দেশ অনুযায়ী আর মিনিট কুড়ির মধ্যেই আমাদের নামতে হবে জঙ্গলে। ডালপালা এড়িয়ে মাঝের সংকীর্ণ নদী বেয়ে আমরা ভেসে চলেছি। যথারীতি মিনিট 15 পর একটা ফাঁকা পাড় দেখে আমাদের নৌকা দাঁড়ালো। লেঠেলরা আগে নেমে মশালে আগুন জ্বালিয়ে আলোকিত করলো জায়গাটা। রাইফেলটা বুকে ঝুলিয়ে দিয়ে পৃথ্বীরাজ অবতরণ করলো। তারপর আমরা জায়গাটাতে নেমেই মাটিতে পা দিতেই পা অদৃশ্য হয়ে গেল কালো কাদার নিচে। একজন পাইক বলল, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না বাবু, সাপখোপ ছাড়াও কুমির ময়ালের ভয় ভীষণ, আপনারা একটু এগিয়ে চলুন। পাইকের কথা মতো আমরা আবার আস্তে আস্তে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। সুন্দরী গরান গেওয়া গাছের গুলুমে ভরা জঙ্গল। মশালের ক্ষীণ শিখায় যেটুকু স্পষ্ট দেখা যাচ্ছে তাতে শুধু আঁকা বাঁকা গাছের ডাল, ধূসর মাটি আর বন্য মাকড়সার চাল স্পষ্ট হচ্ছে। বহু কষ্টে এক হাতের বেশি দেখা যায় না। এই ঘন জঙ্গলে পথ দেখার একটাই ভরসা। পৃথ্বীরাজের কাছে তার পিতামহের তৈরি একটি মানচিত্র, সেইটিও বিলুপ্তের পথে। আগুনের শিখার সামনে রেখে আমরা এগিয়ে চলেছি জঙ্গলে। পায়ে যেন কাঁটার মতো ফুটছে শ্বাসমূল। গুল্মের ডাল কেটে এগিয়ে যাচ্ছি আমরা। খানিকটা এরকম পথ পেরোবার পর একটু বালিয়াড়ি চোখে পড়ল। সেখানে যে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখান থেকে আশেপাশের অঞ্চল বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এমন ভরা জঙ্গলে এই বালিয়াড়ি কিভাবে সৃষ্টি হলো সেই বিষয়ে বেশ ভাবুকই ছিলাম আমরা। এমনকি পৃথ্বীরাজের মানচিত্রেও এমন বালিয়াড়ির হদিশ কোথাও পাওয়া গেল না। আমরা মশাল নিয়ে এদিক ওদিক তাকাতেই দেখি সামনের গাছের ফাঁক দিয়ে চলে গেছে একটা লম্বা রাস্তা। রাস্তা ধরে আমরা এগোতেই যাব, হঠাৎ যেন একটা মাটির উপর পায়ের কম্পন অনুভূত হলো। পেছন ফিরে তাকালাম সবাই, তবে কোনো চেহারাই স্পষ্ট হলো না অন্ধকারের মাঝে। আমরা হাঁটতে শুরু করলাম। দু এক পা হাঁটবার পরই আবার সেই শব্দ কানে ভেসে এলো। চারিপাশের মৌন নিস্তব্ধ জঙ্গলের মাঝে যেন মৌনতা বিঘ্ন করতে কোনো এক দৈত্যের পদক্ষেপের আওয়াজ শোনা যাচ্ছে। বারবার পেছন ফিরে দেখেও কোনো চেহারা স্পষ্ট হচ্ছে না অন্ধকারের গহীনতায়। ব্যোমকেশ একবার মশাল দিয়ে এদিক ওদিক দেখে আবার চলতে শুরু করলো। এরপর যেন আরো স্পষ্ট হতে শুরু করলো পায়ের শব্দ। পেলে মাটির মধ্যে যেন বীভৎস কম্পন। খানিকটা পেছন ফিরে তাকাতেই অবাক হয়ে গেলাম। ঠিক যেন আকাশ ভেঙে পড়লো আমাদের মাথায়। কালো অন্ধকারের মধ্যে এক দল লোক। কারোরই চেহারা সেভাবে স্পষ্ট নয়, শুধু তাদের হাতে যে লাঠি এবং অস্ত্রশস্ত্র আছে সেটা স্পষ্ট হচ্ছে। মশাল নিয়ে পেছন ফিরতেই ওই দলের লোকদের মধ্যে থেকে একটা ঐক্যবদ্ধ শব্দ ভেসে এলো, এক নিমেষের মধ্যে অন্ধকারের পেয়াদার মতোই সেই দল বিপুল চিৎকার করে এগিয়ে এলো আমাদের সামনে। এক নিমেষে একটা প্রকাণ্ড হাতের ধাক্কায় আমি ছিটকে গিয়ে ধাক্কা খেলাম একটি গাছের ডালে। হাত থেকে ছিটকে পড়ে গেল মশালখানা। ওপাশে ব্যোমকেশের হাঁটুর ঘায়ে জখম একজন লোক এসে পড়লো আমার ঘাড়ে। পৃথ্বীরাজ তারও স্বরে চিৎকার করে বলল, সাবধান সাবধান, বর্মনদের লোক, এদের হাতে অস্ত্র আছে, তোমরা লড়ে যাও, কারুর কোনো ক্ষতি হতে দিও না। লেঠেল, পাইক, তোমরা লাঠি চালাও। কানে ঠিক ফটকা ফাটার মতো এলো পাথরের গুলির শব্দ ভেসে এলো। পাইকরা লাঠির আঘাতে কুপকাত করলো বেশ কয়েকজনকে।
ওপাশে রাইফেলের দু একটা গুলি খেয়ে কয়েকজন লুটিয়ে পড়ল মাটিতে। এবার ব্যোমকেশ চিৎকার করে বলল, পৃথ্বীরাজ, তোমার কোমরের ওই মানচিত্রের কাগজ, সেটা কই? ওরা চুরি করে নিয়ে যাচ্ছে। পৃথ্বীরাজ ততক্ষণে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে মাটিতে। ব্যোমকেশের কথায় সে দুবার কোমরের বেল্টে হাত দিয়ে আটকে উঠল। তার অবস্থা দেখে ব্যোমকেশ ধাওয়া করতে শুরু করলো সেই লোকগুলোকে। তারপর হাতে থাকা হ্যান্ড রিভলভার দিয়ে নিশানা করলো তাদের উদ্দেশ্যে। আবার গুলির আওয়াজ। রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে ব্যোমকেশ ও তার পেছনে পৃথ্বীরাজ। ব্যোমকেশের গুলি খেয়ে সামনের দলের একজন লোক দৌড়াতে দৌড়াতে লুটিয়ে পড়ল মাটির ওপর। আমরা সেখানে দৌড়ে গিয়ে মুখের কাছে মশাল নিয়ে যেতেই দেখি একটা মধ্যবয়স্ক ভদ্রলোক, মাথায় পাগড়ি, গায়ে পুরাতন নোংরা পাঞ্জাবি ও ধুতি। লোকটার হাতের মুষ্টির মধ্যে তখনও পোড়া একটা ছেঁড়া কাগজ। মুষ্টি খুলে বের করতেই দেখি সেই মানচিত্র, যা পৃথ্বীরাজের কাছে ছিল আমাদের পথ দেখানোর জন্য। অর্থাৎ বিপক্ষ দল লোক লস্কর পাঠিয়ে এই মানচিত্র চুরি করবার উদ্দেশ্যে ছিল। আর এই মানচিত্র দেখে তারা আমাদের পূর্বে সেই গুহায় যে গুপ্তধন উদ্ধারের পরিকল্পনা করেছিল। তবে সেই গুড়ে বালি। আপাদমস্ত ধোলাইয়ের পর তারা এখন ছুট দিয়েছে বেঁচে ফিরবার জন্য। মানচিত্র হাতে নিয়ে পৃথ্বীরাজ হাঁপাতে হাঁপাতে ব্যোমকেশকে বলল, ধন্যবাদ ব্যোমকেশ বাবু, ঠিক এই জন্যই আমি আপনাকে বেঁচেছি। তবে এখনো কিন্তু সাবধান, ওদের লোক লস্কর কিন্তু এখনো এই জঙ্গলই আছে। আমাদের উপর আবার হামলা হতে পারে, তাই এবার চোখ কান খোলা রেখে আমাদের পথ চলতে হবে। চলুন, এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, আমরা বরং আগে আগে যেতে শুরু করি, কেমন? ভয়ঙ্কর ধস্তাধস্তি এবং মারপিটের পর আমরা আবার পথ ধরলাম। গুল্ম গাছের ফাঁক দিয়ে ক্রমশ হেঁটেই চলেছি গহীন অরণ্যে। মানচিত্র অনুযায়ী গুহার রাস্তা এখনো প্রায় মাইলখানেক দূর। ধস্তাধস্তিতে আমার মশালও গেছে নষ্ট হয়ে। আপাতত ব্যোমকেশের মশালই একমাত্র ভরসা। চন্দ্রিমার যেটুকু জ্যোৎস্না অবশিষ্ট ছিল তাও ঢেকে গেল কালো মেঘের অন্তরালে। এই জঙ্গল যেন আমাদের ভরা শ্রাবণের অনুভূতি অনুভূত করাচ্ছে। তবে থামবার জো নেই, পা চালিয়ে যেতে হবে। পথে বেশ কয়েকবার গম্ভীর গর্জন শুনতে পেয়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে তাকে প্রত্যক্ষ করবার দুর্ভাগ্য বা সৌভাগ্য এখনো আমাদের হয়নি। হঠাৎ এক গম্ভীর বিদ্যুতের গর্জন শোনা গেল আকাশ থেকে। এই জঙ্গলের মাঝে যেন স্বয়ং বিধাতা পরীক্ষা নিচ্ছে আমাদের। একের পর এক বিপদ দিয়ে পরখ করে নিচ্ছে আমাদের সাহস। কিছুক্ষণ পরই সারা জঙ্গল জুড়ে মুষলধারে শুরু হলো বর্ষণ। শ্রাবণীর ধারায় শীতল পরশ গায়ে লাগাতে যেন খানিকটা ক্লান্তি দূর হলো। তবে এভাবেই বর্ষণের মধ্যে বন্য পথঘাট যেন আরো বিপজ্জনক হয়ে ওঠে। সান্দ কাদায় যেন পা চালানো দুঃসহ হয়ে উঠছে ক্রমশ। বৃষ্টির তেজও প্রবল। লণ্ঠন, মশাল, গ্যাসের বাতি জ্বালিয়ে রাখায় দায় হয়েছে। যেটুকু বা সামান্য আলো দিচ্ছে তাতে সামনের রাস্তা দেখা প্রায় অসম্ভব। কিন্তু মাঝবনে এগিয়ে যাওয়ার থেকে বড় বাঁচবার রাস্তা আর নেই। এই জঙ্গলের স্তব্ধতার মানে হলো মৃত্যু। আমাদের থেকে গুহার দূরত্ব ক্রমশ কমে আসছে এবং রাস্তা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ভারী বর্ষণেও পা হড়কে যাচ্ছে মাটিতে। একটা বড় গাছের নিচে একটুখানি বৃষ্টির প্রভাব কম। সেখানে দাঁড়িয়ে পৃথ্বীরাজ কাগজ খুলে মশালের সামনে নিয়ে দেখল সেই গুহা আর গজখানেকের দূরত্ব। সামনের একটা ঘন গ্রিনারি পেরোলেই একটা টিলা, আর তার নিচেই সেই গুহা। সম্ভবত সেদিন দস্যুরা যে পথ ধরে এসেছিল আমরা সেই পথ ধরেই গুহার দিকে এগিয়ে যাচ্ছি। গাছ কাটার কাটারি দিয়ে লতা গুল্মের ডাল কেটে আমরা ক্রমশ এগিয়ে গেলাম মানচিত্রে দেখানো পথ অনুসরণ করে। ঘন গুল্মের ঝোপটা পেরোতেই রাতের নিঝুম কালো অন্ধকারের মধ্যে
প্রকট হলো এক সবুজ শ্যামলায় ঢাকা বড় টিলা। বৃষ্টি ভেজা সিক্ত শরীরে যেন একটা স্রোত বয়ে গেল মেরুদণ্ড বরাবর। অবশেষে আমরা খুঁজে পেয়েছি সেই গুপ্তধনের গুহা। শত শত বছরের চেষ্টার পরও এই গুহায় গুটি কয়েক মানুষ পৌঁছাতে পেরেছেন, বা যারা পেরেছেন তারা ফিরেও যাননি। এবং আমাদের সম্মুখে অন্ধকারের দেবতার ন্যায় দাঁড়িয়ে আছে সেই পাহাড়। তারই কোলে ছোট্ট একটি গুহা, এবং পৃথ্বীরাজের কথা সঠিক হলেই এই গুহাতেই আছে শত শত বছরের কবর দেওয়া ইতিহাসের পাতা। জঙ্গল পেরিয়ে আমরা সবাই ছোট্ট পাহাড়টির পাদদেশের অঞ্চলে এসে স্থির হলাম। এত কষ্ট, ভয় এবং অনিশ্চয়তাপূর্ণ অভিযানের পর যেন এই পাহাড়ের দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল। ঠিক যেন কোন এক মুহূর্তে আচ্ছন্ন হয়ে এক নিমেষে ভুলে গেলাম সমস্ত কষ্টের কথা। জীর্ণ ক্লান্ত শরীরে যেন পুনরায় প্রাণ ফিরে এলো। এই গুহা দেখতে পেয়ে পৃথ্বীরাজের উচ্ছ্বাস যেন আর ধরে না। বর্ষণের ধারার মতোই যেন তার উচ্ছ্বাস উপচে পড়ছে তার হাসির মধ্যে দিয়ে। তার পরিবারের অমূল্য সম্পদের হদিশ তার থেকে আর মাত্র গজ খানেকের দূরত্বে। আমরা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছি সেই পাহাড়টার দিকে। হঠাৎই পেছন থেকে একটা বিকট গর্জন শোনা গেল। এই গর্জন আর কারোর না, স্বয়ং বাঘের। ভয়ঙ্কর, গম্ভীর এবং তীব্র সেই আওয়াজ কানে যেতে যেন বুকের ভেতর হাঁপড় পড়তে শুরু করেছে। ব্যোমকেশ একবার হাত দিয়ে চশমার ওপর থেকে জলের প্রলেপ মুছে নিয়ে এদিক ওদিক তাকালো। পৃথ্বীরাজের মশাল ব্যোমকেশের হাতে দিয়ে পৃথ্বীরাজ রাইফেল নিয়ে নিশানা করতে থাকলো এদিক ওদিক। ভয়ে কাঁপতে শুরু করেছি আমি। আবার সেই হুঙ্কার, ঠিক যেন তাদের রাজত্বের যুদ্ধবন্দী আমরা। পৃথ্বীরাজ চিৎকার করে বলল, সাবধান সকলে, হুঁশিয়ার হও, যে কোনো মুহূর্তে যেদিক থেকে বাঘের আক্রমণ হতে পারে। সবাই আগুনের কাছাকাছি থাকো এবং অস্ত্রশস্ত্র তৈরি রাখো। পৃথ্বীরাজের কথা শেষ হতেই পেছনের জঙ্গল থেকে একটা বিকট তীব্র শব্দে ঝাঁপ দিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। ব্যোমকেশ চিৎকার করে বলল, অজিত, বাঘ! এই বলে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম আমরা যেদিকে দু চোখ যায়। আমাদের উদ্দেশ্য করে পেছন থেকে দৌড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এলো পাথারে ছুট লাগাতে গিয়ে কারুর দিকের কোনো ঠিকানা নেই। হঠাৎ শ্বাসমূল পায়ে লেগে হোঁচট খেয়ে পড়লাম মাটির ওপর। মুখ তুলে সোজা হতেই দেখি আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই বাঘটি। সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখছি। আর হয়তো সেকেন্ডের ব্যবধান একটা ভারী থাবা এসে আমার ঘাড় চিরে দেবে। তারপর কয়েকটা ভারী কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার দেহ। ব্যোমকেশ ও পৃথ্বীরাজ আমাকে বাঘের কবলে পড়তে দেখে ব্যোমকেশ চিৎকার করে বলে, ভয় পেও না অজিত, আমি আছি তোমার সাথে। আমার চোখ জোড়া যেন আপনা থেকেই বুঝে এলো। হঠাৎ একটা তীব্র ধাক অনুভব করে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। পিঠের ওপর ধারালো কয়েকটা আঁচড় কেটে যাবার অনুভূতি হলো। তারপর মুখ তুলে দেখলাম ব্যোমকেশ সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বুকের ওপর পা দিয়ে এবং দুটি হাতের থাবা দিয়ে জাপটে শুইয়ে রেখেছে মাটির ওপর। ওপাশ থেকে তীব্র চিৎকার করে পৃথ্বীরাজ বলল, ব্যোমকেশ বাবু, আপনি সরে যান। অন্ধকারের মধ্যেই বেশ কয়েকটা গুলি চলল পৃথ্বীরাজের রাইফেল থেকে। তার মধ্যে দুটো গুলি এসে সোজা আঘাত করলো বাঘের পেটে। মুহূর্তের মধ্যে লাল রক্তে ভেসে গেল বাঘের সারা শরীর। চোখ খুলে দেখলাম ব্যোমকেশের বাম হাতের পাঞ্জাবির হাতা ছিঁড়ে ঝুলছে এবং তার হাতে বাঘের আঁচড়ের দাগ। রক্ত ঝরছে সেখান থেকে।
বুঝলুম বাঘ আমার উপরে ঝাঁপিয়ে পড়ে থাবা বসানোর আগেই ব্যোমকেশ বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে কুপঘাত করেছে। পৃথ্বীরাজ ছুটে এসে আমাকে মাটি থেকে তুলে নিয়ে বলল, এই সেই বাঘিনী যে কয়েক শত বছর ধরে রক্ষা করে আসছে এই গুপ্তধনের গুহা। বেশ কয়েকজন অভিযানকারীর প্রাণ নিয়েছে এই বাঘিনী। হাতের খানিকটা রক্ত পাঞ্জাবির হাতা দিয়ে মুছে ব্যোমকেশ বলল, চলো পৃথ্বীরাজ, এখানে বেশিক্ষণ দাঁড়ানো আর ঠিক হবে না। আমরা বরং গুহার ভেতরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গুপ্তধনের সন্ধান করি। ব্যোমকেশের কথায় সম্মতি দিয়ে আমরা সবাই প্রবেশ করলাম সেই গুহার ভেতর। আরো ঘনিয়ে এলো অন্ধকার। গুহার ভেতরে ঢুকে বুঝে যাওয়া মশাল জ্বালিয়ে তুললাম ব্যোমকেশের সিগার ধরানো দেশলাই দিয়ে। আমরা ভেতরে ঢুকে আগুন জ্বালাতেই একদল বাদুড় উড়ে বেরিয়ে এলো গুহার ভেতর থেকে। কত শত বছরের ঘুম ভেঙে তারা জেগে উঠল সে হিসাব হয়তো স্বয়ং বিধাতার কাছে। ভিজে পিছল শ্যাওলায় ধরা পাথরের রাস্তা দিয়ে ক্রমশ এগিয়ে যেতে থাকলাম গুহার ভেতর। বন্য মাকড়সা, বিছে, দু একটা সাপেরও দেখা পাওয়া গেল। গুহার মাঝে মাঝেই কোথাও কোথাও পাথরের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে জল, কোথাও বা গাছের শিকড়ের মতো ঝুলে আছে শ্যাওলা। প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্যের নজির পেয়ে যেন মনে হচ্ছে আসল গুপ্তধনের ভাণ্ডার এইগুলোই। পৃথ্বীরাজ আমাদের আগে আগে এবং আমরা তাকে অনুসরণ করে খুব সাবধানে হেঁটে চলেছি। হঠাৎ উচ্ছ্বসিত চিৎকার শোনা গেল পৃথ্বীরাজের গলায়, ব্যোমকেশ বাবু, অজিত বাবু, ওই দেখুন, ওখানে বাক্সের মতো কিছু একটা রয়েছে। কালো জমাট বাঁধা অন্ধকার ও সবুজ শ্যাওলার একটা গর্তের মধ্যেই যেন সত্যি বাক্সের ন্যায় কিছু একটা রয়েছে। মশাল নিয়ে সামনে এগোতেই দেখি জং ধরা এবং অতি পুরাতন একটা বড় লৌহ নির্মিত বাক্স। আমাদের সাথে থাকা দুজন পাইক গিয়ে সেই গর্ত থেকে তুলে নিয়ে এলো সেই বাক্স। তাতে ঝুলছে মস্ত বড় একটা তালা। ব্যোমকেশ গুহার দেওয়াল থেকে একটা পাথর ছাড়িয়ে সজোরে আঘাত করলো সেই বাক্সের তালায়। শত বছরের পুরনো তালা এক নিমেষে খসে পড়ল মাটিতে। পৃথ্বীরাজ দুহাত দিয়ে বাক্সের দরজা খুলতেই বিস্ফোরিত হলো আমাদের চোখ। ক্ষীণ মশালের আলো বাক্সের মণিমুক্তায় প্রতিফলিত হয়ে যেন এক নিমেষে গোটা গুহা আলো করে দিল। বাক্সের মধ্যে ঘরা ঘরা মোহর, দামি রত্ন এবং তার সবকিছুর থেকে বেশি দামি সেই রাজদণ্ড। সাদা লম্বা একটি দণ্ডের ওপর বিভিন্ন রঙের দামি রত্ন খচিত এবং তার আগে একটি লাল রঙের হীরা। কি অপূর্ব সেই দৃশ্য! রাতের গভীর জমাটবদ্ধ অন্ধকার যেন এক নিমেষে বিলুপ্ত হয়ে গেল। পৃথ্বীরাজ যেন আনন্দে উচ্ছ্বসিত হয়ে কোলাকুলি করলো ব্যোমকেশ এবং আমার সাথে। ব্যোমকেশ বলল, বেশ, সবকিছু যখন আমাদের হাতে মুঠোয়, এবার তাহলে রওনা দেওয়া যাক। এই জায়গায় বেশিক্ষণ থাকা উচিত হবে না। হয়তো এতক্ষণে বেশ কয়েকজন লোক লস্কর আমাদের পিছু করছিল। তাই আমাদের প্রত্যেকের জন্য এবং গুপ্তধনের জন্য এটাই শ্রেয় হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাকের রাজবাড়িতে ফিরে যাই। তারপর আবার সেই দুর্গম দুর্ভেদ্য রাস্তা দিয়ে আমরা স্টিমারে ফিরলাম। রাত পেরিয়ে যখন প্রায় কাকভোর, আমাদের দেখে স্টিমার চালক আমাদের হাতে ধরে স্টিমারে তুলে নিলেন। আমরা উঠতে স্টিমার চলতে শুরু করলো দ্রুত গতিতে। এই মুহূর্তে বিলম্বের অর্থ হলো অপর কোনো নতুন বিপদের সম্মুখীন হওয়া। স্টিমার ছুটিয়ে ঘাটে পৌঁছলাম আমরা। ঘাটে আসতেই চুপিসারে আমি, ব্যোমকেশ ও পৃথ্বীরাজ গুপ্তধনের বাক্স নিয়ে রওনা দিলাম রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমরা শুনলাম আমাদের সারা রাত না দেখতে পেয়ে বৌঠান বা বাড়ির অন্য কেউ সারা রাত দুটি চোখের পাতা পর্যন্ত এক করেনি। ব্যোমকেশকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে আঁতকে উঠল বৌঠান। সাথে আমার পিঠেও মস্ত আঁচড়।
ফিরে আসার পর সমস্ত কথা খুলে বলা হলো বৌঠান এবং পৃথ্বীরাজের স্ত্রীকে। বৌঠানকে না জানিয়ে এমন মৃত্যু সংকুল অরণ্যে যাওয়ার অপরাধে মস্ত অভিমান হয়েছে বৌঠানের। অতএব এবার একান্তই মানভঞ্জন পালা চলবে। তাই আমি আর সেদিকে বিশেষ কর্ণপাত না করে নিজের ঘরে গেলাম। পরদিন মেঘে ঢাকা আর্দ্র সকাল। ঘরের পাশের গাছের পাখির শব্দে ঘুম ভাঙল। আমাদের ঘর থেকে আসতে দেখে পৃথ্বীরাজ সহাস্য মুখে আমাদের সুপ্রভাত করলেন। টেবিলে সাজানো ছিল সকালের জলখাবার। আমরাও গিয়ে আসন অধিকার করলাম। প্রাতরাশের টেবিলে পৃথ্বীরাজ আমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। বৌঠান কিন্তু এখনো খানিকটা অভিমানী। সে আমাদের খাবার দিয়ে একা চলে গেল ঘরে। বুঝলুম ঈশান কোণে মেঘ জমেছে। ব্যোমকেশও দেখলাম তাড়াতাড়ি খাবার শেষ করে চলে গেল ঘরে। আমার খাবার শেষ করার পরে ঘরে যেতেই দেখি ঘরের দরজা ভেজানো। বুঝলাম গুপ্তধন উদ্ধার পালা শেষ হবার পর এবার মানভঞ্জন পালা আরম্ভ হয়েছে। আর এই পালায় আমার মতো চিরকুমার ব্যক্তি নীরব দর্শক ছাড়া আর কি বা হতে পারে। দরজার ফাঁক থেকে আবছা মেলে আওয়াজ ভেসে এলো। আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি কোথায় যেতাম বলতে পারো? তুমি অযথাই চিন্তা করছিলে সত্য। স্বয়ং সত্যান্বেষীর এমন ভালোবাসার বাঁধন থাকতে আমাকে আমার সত্যর থেকে আলাদা করে এমন যে কেউ নেই প্রাণপ্রিয়ে, বুঝলে? তোমার খালি এসব কথা, অসভ্য একটা। তারপর একটা মিষ্টি মেলি হাসির শব্দ। আমিও মুচকি হেসে চলে এলুম। কপত কপতির এমন মুহূর্ত একান্ত ব্যক্তিগতই হোক,